আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ক্লান্ত অরুণ যখন অস্তাচলে চলে গেছে, পাখিরে ফিরে গেছে তার আপন নীড়ে, ব্যস্ত শহরের সকল রঙিন বাতিগুলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক সেই সময়ে কিছু স্বপ্নবাজদের নিয়ে আমি শুরু করছি আজকের স্পেশাল বাংলা ক্লাস। তোমরা সকলেই জানো, আমরা যারা মধ্যবিত্ত ঘরে রয়েছি, বিশ্ববিদ্যালয় আমাদের জন্য বড় একটি স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যেই মূলত আমরা অবিরাম ছুটে চলি, নির্ধারণ হৃদয় নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমি ক্লাসটি শুরু করছি, তার আগেই আমি একটু তোমাদের সবার কাছে অনুরোধ জানাবো, প্রত্যেকেই আমাদের আজকের লাইভটি একটু শেয়ার করে দিবে, বন্ধুদের মেনশন করে দিবে। কেন? এর কারণ হলো, আমরা সাধারণত গতানুগতিক কোনো ক্লাস করাই না। আমরা চেষ্টা করি একটা শিক্ষার্থীর যতটুকু প্রয়োজন, যতটুকু হলে সে ভালো রেজাল্ট করতে পারে, যতটুকু হলে সে তার স্বপ্নকে ছুঁতে পারে, যতটুকু হলে তার পরিবারকে সম্মান এনে দিতে পারে, ততটুকুই আমরা তাকে দেওয়ার চেষ্টা করি। অতএব আমাদের পক্ষ থেকে নিবেদন, তোমরা দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবে। তোমরা যারা আগে থেকে আমাকে চেনো, আমাদেরকে চেনো, একটু তারা কোন জায়গা থেকে দেখছো তারা একটু বলবা। এবং পাশাপাশি ক্লাসের শুরুতে তোমরা জানো 2024 সালের যে বন্যায় যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে, যে মানুষগুলো ঘর বাড়ি হারিয়েছে, আত্মীয় স্বজন বিদায় নিয়েছে চিরতরে, সবাইকে আমি স্মরণ করছি শ্রদ্ধা করে এবং মহান রবের কাছে প্রার্থনা করি তারা যেন জান্নাতের স্থায়ী নিবাসী হন। আমিন। যাই হোক, তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিচ্ছ প্রত্যেকেই। ক্লাসটি দয়া করে সবাই শেয়ার করে দিবে, ক্লাসটি শেয়ার করে দিবে। আচ্ছা তানভীর, আমি তোমাদের পরিচয় করে দিতে চাই। তো আমাদের সাথে রয়েছে তোমাদের তানভীর স্যার, তোমাদের শাকিল স্যার এখানে রয়েছে। শাকিল স্যার আজকে আমাদের সাথে জয়েন হতে পারেননি, আশা রাখছি শুক্রবারে যুক্ত হবেন। আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি ক্লাসটা লিড দেব, পাশাপাশি তোমাদের জন্য এমন কিছু শিক্ষক নিয়ে আসবো যারা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তোমার স্বপ্নটাকে সৌধে রূপান্তর করবে, স্বপ্ন সৌধের শীর্ষ চূড়ায় তোমাকে পৌঁছাই দেবে। এরকম স্বপ্নের একজন সোপান হিসেবে, কারিগর হিসেবে তোমার শাকিল স্যারকে ইতিমধ্যে চিনেছ। আমি আজকে আরেকজনকে নিয়ে এসেছি, তোমাদের শ্রদ্ধেয় তানভীর স্যার। খুবই চমৎকার বাংলা পড়ান, এছাড়াও তোমাদের আরও দেখা হবে মানসিক দক্ষতা সাবজেক্ট নিয়ে। আচ্ছা তানভীর স্যার, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব, এই যে স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, বিশেষত বাংলাদেশে মূলত 5 ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমরা হয়তো অনেকে জানো না। একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, 2 নাম্বার রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 3 নাম্বার রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়, 4 নাম্বার রয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যেমন বিইউপির মতো বিশ্ববিদ্যালয়গুলো, 5 নাম্বার রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তার মধ্যে আমাদের মূলত মূল টার্গেট থাকে 2 ধরনের বিশ্ববিদ্যালয়, 1 নাম্বার পাবলিক বিশ্ববিদ্যালয়, 2 নাম্বার বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আরেকটু স্পেসিফিক করলে আমাদের টার্গেট থাকে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সেগুলো কি কি? 1 নাম্বারে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 নাম্বারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 3 নাম্বারে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 4 নাম্বারে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো হ্যাঁ, আচ্ছা, যাই হোক তানভীর স্যার, আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা, বাংলাদেশ শিক্ষার্থীরা কেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, ঠিক কোন কারণে? এখানে কি আসলে কোনো ধরনের এক্সট্রা ফেসিলিটিস আছে কিনা, কোনো বিশেষ সুবিধা আছে কিনা, অথবা তাদের কোনো আসলে লক্ষ্য আছে কিনা? আপনি যেহেতু পরীক্ষা দিয়ে ঠিক আছেন, চান্স পেয়েছেন, আপনি বিষয়টা একটু আমাকে বলবেন প্লিজ। জি অবশ্যই, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। বিশেষ করে আমি যে কথা না বললে নয়, এই পাবলিক বিশ্ববিদ্যালয়টা আমাদের মধ্যবিত্ত ঘরের যে সন্তানরা আছে তাদের একটা অনেক বড় সম্মান সূচনা বহন করে। যেমন অন্য স্টুডেন্টরা কীভাবে সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমি হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বাবা বেশি বড়সড় কোনো ব্যবসা করে না, জাস্ট একটা ছোটোখাটো একটা চার দোকানের একটা ব্যবসা আছে। তো এই ব্যবসার মধ্যে আমার বাবা আমি যখন কলেজে পড়াশোনা করতাম, তখন আমার সমাজের মধ্যে একটা পরিচয় ছিল। যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি যখন আমার বাবাকে বললাম, আব্বু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এটা শুনে আমার বাবার যে মুভমেন্টটা ছিল, মানে আমার বাবার যে অবস্থাটা ছিল, আসলে বলে বোঝানোর বিষয়টা না। তখন সাথে সাথে আমার বাবার চোখের পানি চলে আসছে, ওনার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
এমনকি সাথে সাথে দোকানের যে স্টাফগুলো ছিল সবাইকে ডেকে ডেকে বলছে এদিকে আসো এদিকে আসো, আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার এলাকায় বলো, আমার বাড়ি ঘরে বলো, আমার আশেপাশে যে সোসাইটি বলো, শিক্ষক শিক্ষার্থী, ছোট ভাই ছোট বোন, সবার কাছে একটা অনেক বড় ধরনের একটা সম্মান বহন করে আমার। তো আমি তোমাদের এটা বলবো যে কি আমরা মধ্যবিত্ত করে টাকা পয়সা কি আছে না আছে সেটা ম্যাটার করে না, সবচেয়ে বড় ম্যাটার করে যে কি আমাদের সম্মানটা। এই যে তোমরা যদি মনে করো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এটা তোমাদেরকে তোমাদের স্বপ্ন যাত্রা কতটুকু এগিয়ে নিয়ে যাবে সেটা বলা ব্যয়বহুল্য, কিন্তু এটা সবচেয়ে ব্যয়বহুল্য যে তোমার বাবা তোমাদের ফ্যামিলির মধ্যে যে সম্মানটা সেটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ঘরের একটা স্বপ্ন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই যে আমরা যে মধ্যবিত্ত ঘরের যে সম্মানের যে ইয়াটা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা কি আসলে কি আদৌ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এটা করা সম্ভব? অবশ্যই সম্ভব। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারা কেন আসলে সম্মানের প্রত্যাশা করে এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কিংবা আগে যেই সরকারি থাকুক না কেন, যারা এই দেশটা পরিচালনা করে নীতি নির্ধারণের পর্যায়ে থাকে, অধিকাংশই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা। এটা একটি গুড পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2 যেটা আছে, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা যেহেতু এখানে জনাকীর্ণ একটা সমাজ ব্যবস্থা, এখানে খুবই নোংরা কিছু পলিটিক্স হয় সমাজের মধ্যে। তার মধ্যে অন্যতম একটা পলিটিক্স হচ্ছে এরকম, সমাজের মধ্যে সবচেয়ে শিক্ষিত, মার্জিত, ভদ্র, সম্ভ্রান্ত মানুষটা, যার সর্বোচ্চ আসনে আসীন হওয়া দরকার, এলাকার মধ্যে বড় একটা সমাবেশ হচ্ছে, মাহফিল হচ্ছে, যেখানে ওই মানুষটার সভাপতির আসন পাওয়া দরকার, দেখা গেল তাকে দেওয়া হয় না। দেওয়া হচ্ছে যে ঘুষখোর, সুদখোর, টাকা আছে পয়সাওয়ালা সেই ব্যক্তিকে। তখন স্বাভাবিকভাবেই যে মানুষটি সজ্জন ব্যক্তি, তার সন্তানের হৃদয়ের মধ্যে আঘাত লাগে। আমার বাবা তো ভদ্র মানুষ, সবচেয়ে সজ্জন ব্যক্তি, শিক্ষিত মানুষ, এই ব্যক্তিটার মূলত সম্মানজনক আসনটা যাওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল, তিনি এটার যোগ্য, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। তো এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে লাগে, আমাদের মর্মের মধ্যে অবমাননার সৃষ্টি করে। যেটা নজরুল ইসলাম বলেছেন, আমি অবমানিতের মর্মবেদনা, অর্থাৎ যারা মূলত কারণে অকারণে অপমানিত হয়ে হৃদয়ের মধ্যে ব্যথা পায়, ব্যথাগুলো জমতে 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 তার হৃদয়ের মধ্যে একটা সংক্ষুব্ধ একটা প্রতিজ্ঞা সৃষ্টি হয় যে আমি এমন কিছু করব যে করার মধ্য দিয়ে আমার পরিবারকে আমি সমাজের সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করতে পারবো। এখন পরিবারকে সর্বোচ্চ সম্মানের জায়গায় আসীন করার জন্য আমাদের দুইটা বিষয় রয়েছে, হয়তোবা অগাধ টাকা পয়সা থাকতে হবে, নতুবা আমাকে একটা পাওয়ার, নলেজ পাওয়ার এবং একটা সম্মানজনক একটা অবস্থানে যেতে হবে। যেহেতু আমরা সবাই মধ্যবিত্ত ঘরের যারা ছেলে মেয়ে, সবাই আমরা শিখি হচ্ছে যে কিভাবে মূলত আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে বেঁচে থাকতে হবে, সম্মানজনকভাবে বেঁচে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা খুবই সহজভাবে কিন্তু খারাপ পথে যেতে পারি না, যার কারণে আমাদের সামনে একটা পথে খোলা থাকে, সেটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মধ্য দিয়ে ভালো একটা অবস্থানে যাওয়া, যেই অবস্থানে গেলে আমার সম্মান বাড়বে, আমার পরিবারের সম্মান বাড়বে। যাই হোক, আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এগুলো আসলে কি, এবং সেখানে আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছি বাংলা, সেই বাংলার মধ্যে মূলত কি কি রয়েছে অথবা কোন কোন জায়গায় বাংলাটা রয়েছে। যেহেতু আমরা বাংলাভাষী মানুষ, বাংলা ভাষাতেই আমাদের কথা বলতে হয়, স্বাভাবিকভাবেই যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ইউনিটের মধ্যে বাংলা রয়েছে। সেজন্য আমরা বাংলাকে বলি আলুর মতো। আলু যেমন প্রত্যেকটা তরকারিতে ইউজ করা হয়, বাংলাও এমন ইউজ করা হয়। আরেকটি কথা আমি একেবারে শুরুতে বলে দিতে চাই, দুই একটা ইউনিটে বাংলা নাই, দুই একটা জায়গায় বাংলা পরীক্ষা হয় না, কিন্তু ইউজিসি গত বছর একটা খসড়া প্রস্তাব করেছে প্রত্যেকটা ইউনিটে, এমনকি মেডিকেলে পর্যন্ত যেন বাংলা প্রশ্ন অ্যাড করা হয়, সংযুক্ত করা হয়। অতএব তোমাদের কাছে আমার যে অনুরোধ থাকবে, ধৈর্য ধরে ক্লাসটা দেখবা, আমি তোমাদেরকে বাস্তবতাটা দেখাবো বাংলার কতটা প্রয়োজন, বাংলা পড়াটা পড়ে এবং বাংলার মধ্যে প্রশ্ন কি কি আসে, কি কি প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। পড়াশোনা অনেক করতে পারবো, সময় অনেক আছে। প্রথমে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে চিনি, তোমরা প্রত্যেকেই জানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন বর্তমানে অনেকগুলো ইউনিটে পরীক্ষা হলেও প্রধানত ইউনিট রয়েছে তিনটি। একটি হলো এ ইউনিট, আরেকটি বি ইউনিট, আরেকটি
সি ইউনিট। আরেকটা ছিল ডি ইউনিট, যে ডি ইউনিটটা মূলত এখানে একীভূত করা হয়েছে। এ ইউনিটের মধ্যে বাংলা এমসিকিউ রয়েছে 15টি, রিটেন লিখিত প্রশ্ন রয়েছে 10 নাম্বারের। এরপরে বি ইউনিটে এমসিকিউ রয়েছে 15 নাম্বার, রিটেন রয়েছে 20 নাম্বারের। এরপর সি ইউনিটে 12 নাম্বার রয়েছে এমসিকিউ, রিটেন রয়েছে সর্বমোট 8 নাম্বার। ওকে, আচ্ছা রাইমা আক্তার বলছে আপনার ক্লাসের জন্য থ্যাংক ইউ। ওকে, এরপরের প্রশ্নটা, এরপর বিষয়টা খেয়াল করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, তোমরা সকলেই জানো আমাদের বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। একেবারে আমাদের যে বলা যায় রীতিমতো পার্বত্য চট্টগ্রামের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পর্বত থাকে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু পর্বত গাড়া, পাহাড় গাড়া, নিবিড় সুনিবিড় ছায়াগার একটা অঞ্চল। ওকে, এখানে কি কি রয়েছে? এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট। এছাড়াও আরো কিছু ইউনিট রয়েছে, আমি এগুলো আলোচনা করছি না, প্রধান ইউনিটগুলো। এ ইউনিটে এমসিকিউ বা নাম্বার রয়েছে 10 নাম্বার, বাংলা। ওকে, বি ইউনিট 30 নাম্বারে রয়েছে। সি ইউনিটে কিন্তু কোনো বাংলা নেই। তবে যেটা বলছিলাম, যদি ইউজিসি এর কথাটি কার্যকর হয়, সি ইউনিটে কিন্তু বাংলা দেওয়া হবে। অতএব যারা কমার্স স্টুডেন্ট তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডি ইউনিট। ডি ইউনিটে কিন্তু 30 নাম্বার রয়েছে ভাইয়া, যেখানে ল, তোমরা হয়তো অনেকেই জানো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা ল, বুঝাইতে পারছি কিনা, ল ডিপার্টমেন্ট। ওকে, দক্ষিণ এশিয়ার সেরা ল ডিপার্টমেন্ট, অন্যতম সেরা ল ডিপার্টমেন্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চমৎকার একটি বিশ্ববিদ্যালয়। একেবারেই কি বলা যায়, মানে একেবারে একটা গ্রামীণ ছায়াগার একটা পরিবেশ। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার বাচ্চা কাচ্চা যারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা বলে ভাই কি বলতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এত চমৎকার, এত সুন্দর, সবসময় শুধু ঘুম আসে। সবসময় কি আসে? ঘুম আসে। আমি বলছি ভাই রে ভাই, চমৎকার পরিবেশ যেখানে ঘুম আসে, সেখানে তুমি চাইলে পরিবেশটাকে, পিনপতন নীরবতাটাকে কাজে লাগিয়ে তোমার ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারো। তার মানে যারা একটু ইন্ট্রোভার্টেড প্রকৃতির আছো, তাদের টার্গেট হওয়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। তোমরা কিন্তু এখনো অনেকেই কমেন্ট কিংবা মেনশন করো নাই, আমি দেখতে পাচ্ছি। ওকে, যদিও বা বন্যা দুর্গত অঞ্চল থাকার কারণে আমাদের এলাকার, আমাদের অনেকগুলো দেশের অনেকগুলো অঞ্চলের আসলে শিক্ষার্থীরা যুক্ত হইতে পারে নাই, তাদের জন্য আমি আবারও সমবেদনা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে এমসিকিউ রয়েছে 28টা, যদিও বা নাম্বার 35, ওদিকে আমি যাচ্ছি না। এ ইউনিটে এমসিকিউ রয়েছে 28, যেটা মানবিকের জন্য। বি ইউনিট কমার্সের জন্য এমসিকিউ 12টা, অবাণিজ্য মানে সায়েন্স এবং মানবিক যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে তারাও পরীক্ষা দিতে পারবে। সেখানে বাংলা এমসিকিউ রয়েছে 12টা, নাম্বার 15 নাম্বার। সি ইউনিট অবিজ্ঞান, যারা তোমার হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা, তারা এমসিকিউ 25টা কি রয়েছে, এমসিকিউ রয়েছে। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ঢাকার মধ্যে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটে এমসিকিউ রয়েছে 3টা, বি ইউনিটে রয়েছে 25টা, সি ইউনিটে রয়েছে 15টা, ই ইউনিটে রয়েছে 15টা। আচ্ছা, এখন তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করি, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আর একটু দেখে ফেলি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় রস্যকার হবে। আচ্ছা, গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানে আমরা জানি আমাদের প্রায় বর্তমানে 22টি বিশ্ববিদ্যালয় এবং 26টি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিয়ে থাকে, তাদেরকে আমরা গুচ্ছ বলি। এখানে খেয়াল করো, প্রথমে রয়েছে মানবিকের 35 নাম্বার, ব্যবসায় শিক্ষার 15 নাম্বার, বিজ্ঞান অপশনাল বলতে এটা যেটা বোঝানো হয়েছে, বিজ্ঞান বিভাগে তুমি চাইলে হায়ার ম্যাথ কিংবা জীববিজ্ঞানও উত্তর করতে পারবে বাংলার পরিবর্তে। তার মানে জীববিজ্ঞান উত্তর না করে বাংলাও তুমি উত্তর করতে পারবে। এখানে রয়েছে কয় নাম্বার? 25 নাম্বার। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে আমি এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, তোমরা একটু বলো কে কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছো, ইতিমধ্যে কে কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছো একটু কমেন্ট করে জানাও, এবং কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি বিমুগ্ধ করেছে। ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি গিয়েছো, তোমাকে অবশ্যই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা তোমাকে বিমুগ্ধ করবে। দেখি লক্ষ্মী বাচ্চা কাচ্চারা দ্রুত বলো, এবং বন্ধু বান্ধব যারা আছে 24 ব্যাচের যারা রয়েছে, যারা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একটু টেনে ক্লাসে নিয়ে আসো, তাদের বোঝা উচিত তোমরা কতটা এগিয়ে যাচ্ছ। দেখি বলো
কে কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছো লক্ষ্মী বাচ্চারা বলো। নীরব পাল বলছে আরইউতে গিয়েছে, সঞ্জিদা জাহান বলছে চিটাগং ইউনিভার্সিটিতে গিয়েছে, ভেরি গুড। আচ্ছা ওকে, দেন বাকিরা কে কোথায় গিয়েছে বলো একটু, কে কোথায় গিয়েছে বাচ্চারা দেখি তো। তোমরা যারা বিশ্ববিদ্যালয় মিস করেছো দ্যাটস মিন তোমরা আসলে অনেক সৌন্দর্য মিস করেছো, স্বপ্নের জায়গা তোমরা আসলে এখনো দেখো নাই। তুমি একবার বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু খুব সিম্পলি তোমার মধ্যে একটা স্বপ্ন জাগ্রত হবে, তোমার মধ্যে একটা লক্ষ্য সৃষ্টি হবে, উন্মাদনা তৈরি হবে, উদ্দীপনার জাগরণ হবে। যেই উদ্দীপনা উন্মাদনা লক্ষ্য তোমাকে ঘুমোতে দিবে না। আমরা জানি এপিজে আব্দুল কালাম বলেছেন, এপিজে আব্দুল কালাম তোমরা সকলেই চিনো, ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, সেটাই স্বপ্ন যেটা মানুষকে ঘুমোতে দেয় না। মাশাআল্লাহ, অধিকাংশই দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছে, অনেকে কুমিল্লা ইউনিভার্সিটি গিয়েছে, আবার রুকিয়া আক্তার বলছে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছে। আচ্ছা, মেহনাজ মাহি বলছে এখনো যাওয়া হয় নাই, দুঃখজনক। ইমাম সিইউতে গিয়েছে, নিজাম উদ্দিন চিটাগং ইউনিভার্সিটিতে গিয়েছে, কাইসার হামিদ। আচ্ছা, আমাদের কাইসার হামিদ, ওকে। এরপর আমরা একটু সামনে যাই, কেমন? আমরা একটু সামনে যাই, সামনে যাব কোথায় জানো? আমরা দেখতে চাই একটু করে আমাদের প্রচলিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুইটি সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে, চট্টগ্রাম আর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে সেরা। আমি যদিও বা পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তবে এখন আর আফসোস হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। কয়েকদিনের খুবই আফসোস হয়েছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম 2013-14 সেশনে, কিন্তু পড়া হয় নাই, আমি যাই নাই, ব্যক্তিগত কারণে আমি যাওয়া হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো কয়েকদিন আফসোস হয়েছিল, এখন আর আফসোস হয় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওকে, আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাই, অতএব অত বেশি টেনশন করতে হচ্ছে না। আচ্ছা দেখো তাহলে কেমন। সো আমরা এখন দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের স্বপ্নের জায়গা, এখানে প্রশ্নগুলো কেমন হয়। বি ইউনিটের যেটাতে কি রয়েছে, ল রয়েছে, ইংলিশ রয়েছে। ওকে বাচ্চারা, তোমরা একটু আনসার করার ট্রাই করবে, কেমন? একটু চেষ্টা করবা আনসার করার। আবার আনসার মানে কিছুদিন আগে যারা হচ্ছে তোমার বিদ্রোহ করতে চেয়েছিল সেই আনসার না, এটা আনসার বাহিনী, এই আনসার মানে হচ্ছে উত্তর। দেখি বলো। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন এসেছিল গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। অনেকেই আছো স্যার এই জিনিসটা তো জীবনে প্রথমবারের মতো দেখছি, আবিধানিক ক্রম মানে কি? আবিধানিক ক্রম মানে হলো আমরা দৈনন্দিন জীবনে যে বর্ণগুলো পড়ি, অ থেকে শুরু করে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, এগুলোকে আমরা বলি হচ্ছে মূলত অসংলগ্ন কিংবা অসংযুক্ত বর্ণ। কি বলি? অসংলগ্ন কিংবা অসংযুক্ত বর্ণ। তো এখানে যে বিষয়টা আসে সেটা হলো যে এগুলো স্বর, স্বরা কিংবা অ, আ, হ্রস্বই দীর্ঘ এভাবে সাজানো থাকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, কিন্তু অভিধানে এভাবে সাজানো থাকে না। কেমন সাজানো থাকে? একদম সিম্পলি খেয়াল করো, স্বরবর্ণের পরেই কিন্তু অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু চলে আসে। তার মানে যেগুলো একেবারে ব্যঞ্জন বর্ণের শেষাংশে থাকে সেগুলো অভিধানে কোথায় চলে আসে? স্বরবর্ণের পরপরই চলে আসে। অতএব এটাকে বলা হয় অভিধান ক্রম। যেমন দেখো, আমরা সাধারণত লিখি ক, খ, কিন্তু অভিধানে যেটা থাকে সেটা হলো ক এর পরে থাকে থিয়। ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসটা এটার উপরে নিয়ে ট্রাই করব, কারণ বর্তমানে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে এটা থেকে। ওকে, ফারিহা তাসনিম বলছে ভাইয়া কেমন আছেন, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। আচ্ছা ঠিক আছে, আগের আপনার সাজেশন গাইডলাইনের জন্য ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফারিহা তোমাকে অনেক অনেক অভিবাদন এবং তোমার ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি চমৎকার হোক। ওকে, তাহলে লক্ষ্মী বাচ্চারা আমাকে একটু করে তোমরা জানাবা এখানে অপশন কোনটা হবে, মানে উত্তর কোনটা হবে এখানে, বলো তো দেখি, দেখি বলো, দেখি বলো তো বাচ্চা কাচ্চারা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা তৌসিফ আনোয়ার বলছে কবির স্যার। ভাই রে ভাই, তোমাদের একটু জিনিস ক্লিয়ার করি, আমি আনোয়ারুল কবির। অনেকে আমাকে চিনে আনোয়ার স্যার নামে, অনেকে চিনে কবির স্যার নামে। আমি আনোয়ার স্যারও, আমার কবির স্যারও বাংলার জন্য। তবে আমাদের ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং আনোয়ার স্যার রয়েছে, উনি অ্যাকাউন্টিং এবং ইকোনমিক্স আনোয়ার স্যার, মনে থাকবে। আচ্ছা
মাশাআল্লাহ, তোমরা সবাই ভালো উত্তর দিতে পারছো। আমরা একটু দেখে নিতে উত্তর কোনটা। ওয়াও, চমৎকার। যারা যারা এ উত্তর দিয়েছিলা, ক উত্তর দিয়েছিলা, তোমরা সবাই পড়ালেখার অফিসে এসে অবশ্যই একটা ললিপপ নিয়ে যাবা, কেমন? কারণ উত্তর সঠিক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নই তোমরা পারছো, অতএব তোমাদেরকে চকলেট কিন্তু দেয়াই যায়, রাইট? ওকে, am I right brother and sisters? নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে হবে, অর্থাৎ যার কিছুই নেই, একেবারে তোমার দেখা গেল যে তোমার কিছুই নাই, একবার তোমার একবারে খাবারের মতো কিছুই নাই, বেঁচে থাকার জন্য কিছুই নাই, ঘর বাড়ি নাই, আবার পকেটের মধ্যে কোনো ধরনের টাকা কড়িও নাই, তাকে এক কথায় কি বলা হয়? মাহি বলছে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ। মৃদুল হাসান, আই মিস ইউ ব্রাদার। ওকে, দেখি 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 2 নাম্বারটা উত্তর বলো ভাইয়া, 2 নাম্বারটা দ্রুত উত্তর বলো। এই তোমরা কিন্তু 24 বেজকে মেনশন দিচ্ছ না, ওকে? এটা কিন্তু রীতিমতো অন্যায় হয়ে যাচ্ছে তাদের সাথে। যারা যারা বন্ধু বান্ধবকে মেনশন দাও নাই, শেয়ার দাও নাই, ওকে? এটা কিন্তু অন্যায় হয়ে যাবে। স্যার একের আনসার একটু বুঝাই দিবেন? ঋতু, তুমি অবশ্যই আগামী শুক্রবারে আমাদের বাংলার উপর নেক্সট ক্লাস হবে, সেটাতে এটার বিস্তারিত আলোচনা পাবে। আমি আজকে বোঝাচ্ছি না, কেন জানো? কারণ এটা নিয়ে আমি একটা ক্লাস নিব আলাদা। আমি জাস্ট উত্তরগুলো একটু বোঝাতে চেষ্টা করব। ভাইয়া বাসা থেকে চট্টগ্রাম প্রায় 600 কিলোমিটার, কিভাবে 5 টাকা ললিপপ? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই র্যাপিং করে কুরিয়ারে করে তোমার কাছে ললিপপ পাঠাই দিব। এখানে উত্তর চলে আসতেছে। শুভ বলছে 2, তারপর নীরব বলছে 2, কাইসার হামিদ বলছে 1, আব্দুল হাদি বলছে 2। নেক্সট, বাকিরা লক্ষ্মী বাচ্চারা দ্রুত বলো না, দ্রুত কুইক বলো ভাইয়া। এত দেরি করা যাবে নাকি? 30 সেকেন্ড মাত্র সময় পাবা একটা প্রশ্নের জন্য। তোমরা কি জানো 30টা সেকেন্ড তোমরা সময় পাবা? অনেকেই আছে একটা প্রশ্নের মধ্যে 3 সেকেন্ডে আনসার করে, আরেকটা 3 মিনিট ব্যয় করে, অর্থাৎ তার সময় জ্ঞান একেবারেই নাই। মনে রাখবা, তুমি যত কিছু হোক না কেন সময় জ্ঞান সবসময় ঠিক রাখতে হবে। একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে বরাদ্দ রাখবা, ওকে? এটার মধ্যেই পারলে ভালো, না পারলে আরো ভালো, অবশ্যই সামনে চলে যাবা। ওকে, আমরা একটু উত্তরটা দেখে ফেলি তো। অকিঞ্জন, অকিঞ্জন মানে কি জানো? কিঞ্জন শব্দের অর্থ হচ্ছে জমা রাখা। অকিঞ্জন মানে যার কোনো কিছুই কি নাই, জমা নাই। কোনো কিছুই কি নাই, জমা নাই। কোনো কিছুই জমা নাই, ওকে? একেবারে কিছু নাই, একেবারে ফাঁকা, ওকে? নেক্সট, 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। তোমাদের একটু কথা বলি, এই জিনিসটা কি? অনুভূতিজাত মানে ধরো আমি বললাম আমার হৃদয়টা তোমার জন্য, আচ্ছা আমি বললাম হচ্ছে তোমার ধরো যে আমার মাথাটা টন টন করছে। মাথা কি করছে? টন টন করছে, ঠিক আছে? এখানে দেখো আমার হৃদয়ে তোমার জন্য হু হু হাহাকার বয়ে চলছে, তোমার হু হু করে হৃদয়টা হাহাকার করছে। তোমরা একটু আমাকে বলো, আজ পর্যন্ত কখনো শুনেছো হৃদয়টা তোমার হৃদয়ের এই জায়গা থেকে হু হু করে করে ধ্বনি বের হচ্ছে? এই সবাই একটু কমেন্ট করে জানাবা। অথবা তুমি কি আজ পর্যন্ত দেখেছো মাথা বলতেছে, মাথা থেকে আওয়াজ আসছে টন টন করে করে? তোমরা একটু বলবা আমাকে, কেমন মাথা কখনো টন টন করে অথবা হৃদয় কখনো হাহাকার করার সময় হু হু করে নাকি? একটু বলো তো দেখি আমাকে, কুইক করে বলো, কুইক করে বলো, কেমন? তার মানে আমরা বুঝতে পারলাম হৃদয় আসলে ওরকম করে না, মাথা আসলে ওরকম করে না। তাহলে ওর কোত্থেকে আসলো? অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে। যেমন আবুল টুনটুনিকে, আবুল কাকে? টুনটুনিকে গিয়ে কক্সবাজারে গেল এবং আবুল বলতেছে, টুনটুনি তুমি কি জানো এই যে বেলাভূমি সাগর মধ্যে বালুকা দেখতে পাচ্ছ, এটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? বলছে না আমি তো জানি না, প্লিজ তুমি একটু বলো, প্লিজ আবুল, প্লিজ বলো। আবুল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চিক চিক করে বালি কোথা নাই কাদা। তখন টুনটুনি বলল, আচ্ছা আবুল এখানে বালির চিক চিক কোথায় করছে আমি তো শুনতে পাচ্ছি না, হোয়ার ইজ দিস, এটা কোথায় আমি তো শুনতে পাচ্ছি না। তখন আবুল বলছে তুই কখনো শুনতে পাবি না, কারণ তোর শোনার মতো হৃদয় নেই, চল তোকে আমি হোটেলে চলে যাই। আবুল টুনটুনিকে নিয়ে হোটেলে গেল। রাতের বেলা যখন চাঁদ উঠলো, আবুল তার টুনটুনিকে চাঁদ দেখিয়ে বলছে দেখছিস এই যে জ্যোৎস্না সুন্দর সুন্দর তারা উঠেছে, তারারা ঝিকিমিকি করছে। তখন টুনটুনি আবার বলল বুঝলাম না, কোথায় তারাগুলো ঝিকিমিকি করছে আমি তো শুনতে পাচ্ছি না।
তুই শুনতে পাবি কোত্থেকে? তোর তো হৃদয় নাই, তোর হৃদয় তো জাব্বার নিয়ে গিয়েছে, তোর দেহ নিয়ে শুধু তুই আমার কাছে এসেছিস। আচ্ছা এখন বলো, এই যে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, চিক চিক বললাম, বললাম জিকিমিকি, বললাম টনটন, হৃদয়ের হুহু, এগুলোর কোনো অস্তিত্ব নাই, আমরা অনুভূতি দিয়ে মানুষ নিজেই সৃষ্টি করেছি, এগুলোকে বলা হয় অনুভূতি শব্দ। এখন তোমরা বলো এখানে এরকম শব্দ কোনটা আছে? খক খক, এটা খক খক, এটা খ হবে, খক খক আছে নাকি নাই? অস্তিত্ব আছে। ওকে, যেমন সে খক খক করে কি করলো, তোমার কাঁচটা ফেললো। ঘেউ ঘেউ আছে, কুকুর ঘেউ ঘেউ করে। ঝমঝম, এটা ঝমঝম হবে, ঝমঝম আওয়াজ হইতে পারে, ঠিক আছে। কিন্তু পিট পিট, সে পিট পিট করে আমার দিকে চাই। আচ্ছা তোমরা দেখেছো আজ পর্যন্ত চোখগুলো কখনো পিট পিট করে? তোমরা কি দেখেছো পিট পিট করতে? দেখো নাই। এই তোমরা কিন্তু বুঝে ফেলছো, ও মাই গড, তোমরা কিন্তু বুঝে ফেলছো, রীতিমতো উত্তর দিয়ে ফেলতেছো। ইয়েস, উত্তর হচ্ছে গ নাম্বার। তোমরা এত কেমনে পারো ভাই, এত কেমনে পারো? নেক্সট চলে যাবো আমরা, পরবর্তী দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন। এই উফ নো, প্রশ্ন আসবেন এটা থেকে, তারপরও দেখে ফেলো। এখানে বলা হচ্ছে কি, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কোন রচনার উদ্ধৃতি বলো তো দেখি? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি দেখি বলো? I am sorry but not sorry. I am sorry but not sorry. If you understand, you understand. If you don't understand, you don't understand. দেখি বলো উত্তর কি হবে? আমাদের সাথে যুক্ত হয়েছে রৌনক নিহাল। তোমরা অনেকে রৌনক নিহালকে চেনো না। রৌনক নিহাল আমাদের স্টুডেন্ট, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ৭৯তম স্থান অধিকার করেছে। রৌনক নিহাল, তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ওকে, এই তো রৌনক নিহাল স্যার প্রেজেন্ট, আমার একেবারে খুবই ক্লোজ একটা স্টুডেন্ট। ভেরি গুড বয়। ওকে, উত্তর আমরা নিয়ে ফেলি ৫২ দিনগুলো, কেমন? এটা আমরা যাচ্ছি সামনে। অধ্যাপক, অধ্যাপক এর উচ্চারণ হলো, অ এর উচ্চারণ হলো সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। এটা নিয়ে ভাই গত বছর যে মারামারি হয়ে গিয়েছিল, মানে পরীক্ষা দেওয়ার পর, এটা কি হবে এটা নিয়ে এক মারামারি হয়ে গেছে। এখানে অটা কি সংবৃত, বিবৃত, নাকি অর্ধ সংবৃত, নাকি অর্ধ বিবৃত, কি এক ঝামেলা হয়ে গেছে। দেখি এটার উত্তর তোমরা দিবা ভাই, উত্তর দিয়ে আসলে নাম্বার লিখে দিবা, 5 ক এরকম করে লিখে দিবা, কেমন? দেখি দেখি বলো। রৌনক বলছে ক, সামিহা বলছে ক। ওকে, এরপরে বলো তো দেখি। আবুল কালাম আজাদ বলছে ক। নেক্সট বাকিরা, বাকিরা বলো, বাকিরা বলো। রাশিদা আক্তার বলছে ক, সঞ্জিদা আক্তার বলছে ক, তাসপিয়া আক্তার বলছে ক। তাসপিয়ার কথা বলছে, আমার তাসপিয়া ইসলামের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের গত বছর চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, জাতি আমাদের 14তম হয়েছিল। আচ্ছা, খাতেজা সাইমা বলছে 5-এর এ বলছে সবাই। আমি একটু দেখি, কেমন? আমি একটু দেখি তো। ওয়াও, ইয়েস, সংবৃত হয়েছে। যদিও বা অনেক ক্ষেত্রে এটাকে অর্ধ সংবৃত বলা যায়, তবে অধিকতর গ্রহণযোগ্য হিসেবে আমরা সংবৃত নিতে পারি। আচ্ছা, এগুলো আমি বলি, আমি আজকে ব্যাখ্যা দিচ্ছি না প্রশ্নগুলোর। আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে প্রত্যেকটা টপিক ওয়াইজ যখন ক্লাসগুলো নেব, ধরো উচ্চারণের প্রশ্ন এসছে, তখন উচ্চারণের তোমরা আগে শুধু সংবৃত বিবৃত পড়েছ, উচ্চারণের অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত বলে একটা বিষয় রয়েছে। আমরা উচ্চারণ পড়ানোর সময় এগুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন নাকি আবিধানিক ক্রম পড়াবো, অভিধানে কার পরে কে হয় সেটাও আমরা পড়িয়ে দেব ইনশাআল্লাহ। দেখো এখানে ট্রাইলজি এর পারিভাষিক শব্দ কি, বা এখানে মূলত ট্রাইলজি এর পারিভাষিক অর্থকে নির্দেশ করা হয়েছে। তোমরা একটু নিশ্চিত থাকো, যারা ক্লাসে যুক্ত হয়েছে, তোমার একটা কথা বলে দিচ্ছি। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, স্যার বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে কোন টপিক থেকে নিশ্চিতভাবে 90% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, আমি তোমাদেরকে বলবো উত্তর হচ্ছে পারিভাষিক শব্দ। কি বলো তো ভাইয়া? পারিভাষিক শব্দ। অতএব তোমরা অনেকে কমেন্ট করেছো, আমরা একটু দেখি। উত্তর মেবি খ, ইয়েস, থ্রোই। কি বলতো ভাইয়া? পারিভাষিক শব্দ। ট্রাইলজি পারিভাষিক শব্দ কি রে?
থ্রোই, অনেকে ভুল করেছো। কেমন? অনেকে ভুল করেছো। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে সাইমন মাহমুদ, যে যেখানে পরীক্ষা দিয়ে সেখানে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়ন করছে, এবার 227তম হয়েছে বি ইউনিটে। নেক্সট 7 নাম্বার, ইয়েস, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? অম্মারামা, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে? দৈনন্দিন জীবনে আমরা বহুবার ব্যবহার করি এগুলো, গ্যারেজ ফ্যারেজ এগুলা। দেখো আমরা সবসময় একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়গুলো প্রচলিত যে শব্দ, চারপাশের যে শব্দ, সেখান থেকে প্রশ্ন করে। এদের প্রশ্নগুলো খুবই সহজ হয়, অপশনগুলো একটু কঠিন হয়। প্রশ্ন সহজ, অপশন কঠিন, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন থিম। তুমি এখানে তোমার ইরান তোরানের কাহিনী পড়ে মহাভারত অশুদ্ধ করে ফেলবা, কোনো লাভ নাই। তোমাকে গোড়ায় একটু পানি দিতে হবে, বেসিক লেভেলের পড়াশোনা একটু করতে হবে। লক্ষ্মী বাচ্চারা, যাদের বেসিক লেভেলের পড়াশোনা নাই, তুমি অনেক জ্ঞান অর্জন করে ফেলেছো, আমার থেকে তুমি লিখে নাও, শুধু বেসিকের কারণে তুমি বিশ্ববিদ্যালয়ে আটকে যাবা, বেসিক ঠিক না থাকার কারণে। ওকে, দেখি ফেলি কেমন। উত্তর হচ্ছে ফরাসি। ফরাসি মানে ফ্রান্সের ভাষা, ফার্সি মানে ইরানের ভাষা। ফরাসি গ্যারেজ, এটা অনেকেরই ইংরেজির সাথে মিল আছে, মনে রাখবা। বাংলার সাথে অসমিয়া ভাষা, তারপর হচ্ছে তোমার উড়িষ্যার ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, এগুলোর যেমন মিল আছে, ঠিক একইভাবে ইংরেজি ভাষার সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে হচ্ছে মূলত কোন ভাষার রে? ফরাসি ভাষার পাশাপাশি পর্তুগিজ ভাষার। নেক্সট ওয়ান হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। তোমরা চিন্তা করতেছো, হায় আল্লাহ, এগুলো কোনো প্রশ্ন হলো স্যার? আমরা তো এগুলো পারি, আমি জানি তোমরা সকলে এগুলো পারো, বাট আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে সৃষ্টি দেবী। সৃষ্টি দেবী ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে চান্স পেয়েছে, খুবই চমৎকার একজন শিক্ষার্থী। সৃষ্টি, তোমাকে স্বাগত ক্লাসে। দেখো, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়, কার রচনা থেকে নেওয়া হয়েছে? আবুল ফজল, মানব কল্যাণ, এটা নেই। মুতাহার হোসেন চৌধুরী, তাকে তো তোমরা চিনোই না। রবীন্দ্রনাথ ঠাকুর চিনি, তবে এরকম পড়ি নাই। কাজী নজরুল ইসলাম মাস্ট, কারণ এরকম বিদ্রোহ করা কথাগুলো তো নজরুলই বলে, তাই না? সো উত্তর কি হবে দেখি তো একটু। ইয়েস, কাজী নজরুল ইসলাম। যত বিদ্রোহের কথা রয়েছে সবগুলো কে বলবে? নজরুল বলবে। ওকে, রেইনকোট গল্পে, এটা কোট হবে অবশ্য, কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? অনেকে বসে বসে চিন্তা করতেছে, ভাই আমি তো মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক কঠিন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন? তাহলে তোমাকে একটা তথ্য আমি দিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের নিয়ম কেমন? যারা পরীক্ষা দেয় তাদের কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কঠিন প্রশ্ন আর কখনোই করা নাই। আর যারা পরীক্ষা দিবে তাদের কাছে মনে হয় এত সহজ প্রশ্ন করে। সো যারা পরীক্ষা দিয়ে গেছে, যারা পরীক্ষা দিয়ে টিকেছে বা টিকতে পারে না, তাদের কাছে এই প্রশ্নগুলো অনেক কঠিন মনে হয়েছে, তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। আবার তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের মনে হবে তোমাদের প্রশ্ন সবচেয়ে কঠিন করা হয়েছে, পরের প্রশ্ন সহজ করা হয়েছে। ওকে, উত্তর হচ্ছে কি দেখো তো ভাইয়া, শহীদ মিনার। ওকে, 10 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এখানে কতটুকু কোন পদ? এখানে মূলত তোমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে ঐকতান, যেটার পরিবর্তে এখন সোনার তরী ইনক্লুড করা হয়েছে। মিসবাহ উদ্দিন যুক্ত হয়েছে, আরেক ডাবিয়ান ছবিয়ান। মিসবাহ উদ্দিন আমাদের খুবই নাইস এন্ড অ্যাট্রাকটিভ একটা বয়, দুনিয়ার এমন কোনো দুষ্টামি নাই যেটা সে করে নাই। আবার মজার বিষয় হলো যে সে একই সাথে দুষ্টুমি করলেও পড়াশোনা ঠিকঠাক করেছে, বাকি সব টুকটাক করতেছে। শুনতে পাচ্ছি এখন নাকি সে প্রেমের চেষ্টাও করতেছে, জানি না কতটুকু সত্য। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ। ঐকতান কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। দেখি, বলো 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 ভাইয়া, বলো। 10 নাম্বার কি হবে? 10 দিয়ে 10 দিয়ে উত্তর করো। ভাই নেহাল বলছে, আনোয়ার ভাই নাইস একটা কি। ভাই রে ভাই, চুপ্পু সাহেবের উক্তিটা মনে হয় তোরা জাতীয় উক্তিতে রূপান্তর করবি। ঋতু, শ্রাবণী আক্তার ঋতু বলছে খ, তাওসিফ বলছে, তাওসিফ আনোয়ার বলছে বি। দেন নেক্সট বলো তো, আবুল কালাম আজাদ সাহেব বলছেন খ। এরপর বলছে প্রতিমা রয় বলছে খ। এরপরে হচ্ছে
নির্ময় বিশ্বাস যুক্ত হয়েছে আমাদের সাথে, যিনি হচ্ছে আমাদের নির্ময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং খুবই ট্র্যাজেডিক্যাল একটা ইতিহাস রয়েছে তার। এছাড়াও আমাদের শ্রদ্ধেয় সিরাজ স্যার যুক্ত হয়েছেন ইংলিশের, স্যারকেও স্বাগত জানাচ্ছি। ভাইয়া নির্ময়। মিফতাহুল দিশা বলছে বি। দেখেছো কাণ্ড, সবগুলো ডাবিয়ান ছবিয়ান কিংবা চট্টগ্রামের সবচেয়ে সেরা সেরা টিচার আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের ভাগ্যের বিষয় আসলে। সবাইকে স্বাগত। উত্তর বড় বিশেষণ কেন ভাইয়া? কারণ এটা দিয়ে আসলে পরিমাণ নির্দেশ করা হচ্ছে। আমি বলেছিলাম এখন আমি ব্যাখ্যা দিব না, কারণ ব্যাখ্যাগুলো নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব, দ্যাটস ওয়াই। তোমাদের জাস্ট দেখাচ্ছি প্রশ্নগুলো কি হয়। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। বাক্যটি কোন কালের? দেখো, প্রশ্ন সহজ, অপশন কঠিন। প্রশ্ন সহজ, অপশন কঠিন। ওকে, এটা পারো কিনা দেখো। নাম্বার 11 বলো। নাম্বার 11 নাম্বার বলো, 11 নাম্বার বলো। আমি জানি তোমরা পারবা। এই 11 নাম্বার বলো। এগারো নাম্বার আমরা দেখতে পাচ্ছি শুভ বলছে এ, এরপর বাকিরা দ্রুত বলো, কুইক বলো। তাসফিয়া বলছে ক, রুকেয়া আক্তার বলছে খ, দেন নাইমা ইভা বলছে খ। একটু দেখে ফেলি কেমন। উত্তর হচ্ছে মূলত সাধারণ বর্তমানকাল, কারণ তিনি এটা এমনিতেই বলেছেন, জাস্ট একটা কথার কথা। তো কথার কথা এগুলো আসলে সাধারণ বর্তমান কালের মধ্যে গণনা করা হয়। ওকে, যেমন ধরো আমরা অনেক সময় বলি না, ওই রকম বলা থাকে আর কি, ওই রকম কি বলা থাকে, ওর কথাগুলি এমন, এগুলো সাধারণ বর্তমান কথাবার্তা। ওর চালচরণ এমনই ভাই, এটা সাধারণ বর্তমান। যে কথাগুলো আমরা এমনিতেই উড়িয়ে দিয়ার মতো করে বলি, মানে যেগুলো আসলে কাউকে লক্ষ্য করে বলি না, এগুলো সাধারণ বর্তমান কালের অংশ হয়। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো, কালের ক্লাসগুলো খুবই মজা হবে। নেকলেস গল্পে উল্লেখিত সেটিন কি? এখানে দেখো আমরা কিন্তু দুইটা প্রশ্ন পেয়েছি মোটামুটি, যেগুলো হচ্ছে আউট অফ সিলেবাস। নেকলেস এই গল্পটা আমাদের সিলেবাসের মধ্যে ছিল না। দেখি বলো, নেকলেস তোমরা পারবা না, আমি বলে দিচ্ছি। এটার মধ্যে রেশমি বস্ত্র, মানে সেটিন হচ্ছে একটা বক্স, বিশেষ বক্স, যেটা রেশমি বস্ত্রে তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোনটি শুদ্ধ নয়। দ্যাটস মিন এটা শুদ্ধ বানান থেকে আসে, এখানে দেখো শুদ্ধ বানান থেকে আসছে। কোথেকে আসছে রে? শুদ্ধ বানান থেকে এসছে। এটা তোমরা পারার কথা, আমি জানি এটা সবাই পারবা, আমি জানি তোমরা এটা সবাই পারবা, এভরিবডি পারবা। 13 নাম্বারটা আনসার করো। প্রতিমা, লেটস ট্রাই প্লিজ। রাশেদা বলছে ক, শাহরিয়ার মিশকা সামিহা বলছে ক, মাশাআল্লাহ অনেকগুলো নাম। ফাতেমা বিনতে আহমেদ বলছে এ, দ্যাটস মিন তোমরা সবাই বলতে হচ্ছে ক। আল্লাহ, তাহলে আমরা একটু দেখি কোনটা শুদ্ধ। উত্তর হচ্ছে বাহ, তোমরা তো পারো ভাই, আমি কি বুঝছো কাজ কারবার। ওকে, এখানের মধ্যে বলা হয়েছে কোনটি শুদ্ধ নয়। ওকে, সো নুপুর শুদ্ধ না, উষা শুদ্ধ না, যদিও উষা আসলে মানে এটা এখানে শুদ্ধ হয়েছে, দুঃখিত, এটা শুদ্ধ মানে প্রশ্নের দৃষ্টিকোণ এগুলো শুদ্ধ নয়, মানে উত্তর শুদ্ধ নয়, কিন্তু বানানগুলো শুদ্ধ। এখানে একটা জিনিস তোমাদের শুধু দেখাই, এর আগের বছর প্রশ্ন আসছিল উষা নিয়ে। উষার বানানের ব্যাপারে মনে রাখবা, আগে আমরা উষাটা দীর্ঘ উকার দিয়ে লিখতাম, নতুন বানান অনুসারে এটা লিখতে হবে হ্রস্ব উকার দিয়ে। কি দিয়ে লিখতে হবে? হ্রস্ব উকার দিয়ে, ঠিক আছে? ওকে, এরপর আসি 14 নাম্বার প্রশ্ন যেটা আছে, বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে। বিপ্রকর্ষ এটা মূলত ধ্বনি পরিবর্তনের অংশ। তোমরা 9, 10 এ ধ্বনি পরিবর্তন পড়া আসছো না ভাইয়া? এই ধ্বনি পরিবর্তন পড়াছো নাকি পড়া নাই? নাইস এন্ড অ্যাট্রাকটিভ কোন পদ? শাহাবুদ্দিন চুপ্প পদ, রাষ্ট্রপতি পদ। আচ্ছা, বলছিলাম না এই মিস ভাই ভালো হবে না কোনোদিন। আচ্ছা, তাহলে দেখো বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে, মিসবা তোমাকে আমরা আয়না করে পাঠাবো। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে সত্য থেকে সৈত্য, বেঞ্চ থেকে বেঞ্চি, বিলাত থেকে বিলিতি, তুর্ক থেকে তুরুক। দেখি এটা পারো কিনা বলো। এটা ধ্বনি পরিবর্তন দেওয়া হয়েছে। ধ্বনি পরিবর্তন তোমরা 9, 10 এ পড়েছো। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে কোনোভাবেই একটা শব্দের মধ্যে গঠনগত যেই ধ্বনিগুলো আছে এগুলো কোনো কারণে পরিবর্তন হয়ে গেলে, আগে পিছু হয়ে গেলে, অথবা একেবারে পরে গেলে, অথবা অন্য ধ্বনি দ্বারা পরিবর্তন হয়ে গেলে, এটাকেই বলা হয়
এটাকেই বলা হয় মূলত কি, এটাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। নীরব, তোমাদেরকে অবশ্যই আমাদের পেজে স্বাগত, তোমরা এরকম চমৎকার ক্লাস পাবে ইনশাআল্লাহ। রুকিয়া বলছে ঘ, সিদ্ধাতুল্লাহ ইলমা বলছে গ, সঞ্জিদা আক্তার সঞ্জিদা বলছে ডি, আচ্ছা নীরব বলছে ক, তাও স্টিভেন বলছে। আচ্ছা আমরা একটু দেখি কেমন কোনটা হইতে পারে। হাই, তোমরা তাহলে সত্য থেকে সত্য যেটা বলেছ, এটা বিপ্রকর্ষ বলা যায় না। বিপ্রকর্ষ মানে হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপ্রকর্ষ। সত্য থেকে সত্য এটা অপিনিহিতি বলা যায়। বেঞ্চ থেকে বেঞ্চি এটা অন্তঃস্বরাগম বলা যায়। বিলাতি থেকে বিলিতি যেটা আছে এটা মূলত স্বরসঙ্গতি বলা যায়। তার মানে তুর্ক থেকে তুরুক এটাই হতো উচ্চ। এটা কি উত্তর হচ্ছে এটাই। আমি বলছি এটা বুঝতেছি না, যেহেতু তোমরা অনেক আগে পড়ে সেজন্য বুঝতেছো না। ওকে, আমি একটু করে বলে দিলাম কোনটা কি হবে। 15 নাম্বার এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? খাঁটি বাংলা উপসর্গ গরমিল, অজানা, বেমালুম, আভাস। ওকে, এটা পারবা লক্ষ্মী বাচ্চারা, আমি জানি তোমরা প্রত্যেকেই এটা পারবা, এভরিবডি পারবা, প্রত্যেকে পারবে এটা, কারণ উপসর্গ সম্পর্কে সবার ধারণা একেবারে ক্লিয়ার। সবার ধারণা কি একেবারে ক্লিয়ার। খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ কোনটি? গরমিল, অজানা, বেমালুম, আভাস। বলো। প্রভাস বলছে, আভাসের পর প্রভাস বলছে খ হবে। ওকে, রাশেদা আক্তার বলছে খ, রোকাইয়া বলছে খ। ওকে, নেক্সট। শ্রাবণী আক্তার ঋতু বলছে খ, সঞ্জিদা বলছে এ। ওকে, বাকিরা কোথায় আছো? কে কোথায় আছো? আবুল কালাম আজাদ বলছে খ। আমরা একটু উত্তরটা নিয়ে ট্রাই করি, কেমন? উত্তর হচ্ছে অজানা। কেন জানো? কারণ গরমিল, এখানে গড়টা হচ্ছে, তোমরা বলো তো দেখি, আমরা জানি আমলা, কাশকর এগুলো আরবি উপসর্গ, তাই না? বেমালুম, নিমফি বেদর, কার বদনা কম বর্ব, নিমফি বে তার মানে ফার্সি উপসর্গ। আভাস এটা মূল শব্দ। কি শব্দ? মূল শব্দ। দ্যাটস মিন জানা প্লাস অজানা, এটা হচ্ছে উত্তর। কারণ আমি তোমাদেরকে দেখালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15টি এমসিকিউ এসেছিল গত বছর, সেগুলো প্রশ্নের ধরনগুলো কেমন ছিল। তোমাদের মধ্যে মিশ্র একটি প্রতিক্রিয়া হওয়ার কথা। কেমন প্রতিক্রিয়া হওয়ার কথা? প্রতিক্রিয়া হচ্ছে অনেকখানি এরকম, স্যার পারি আবার পারি না, পারি আবার পারি না। সেজন্য তারাময়ী রাতের মতো, তাকে দেখা যায় ছোঁয়া যায় না, দেখা যায় কিন্তু কি করা যায় না, ছোঁয়া যায় না। সে আমার পুরো অস্তিত্ব জুড়েই রয়েছে, কিন্তু তারপরেও মনে হয় সে যেন কোথাও নেই। দেখি বলো তো এই ধরনের একটা কথা কোন গল্পের মধ্যে আছে? তারাময়ী রাতের মতো কার ব্যাপারে বলা হয়েছে? এটা কে বলতে পারবা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা না পারলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া উচিত না তোমাদের। দেখি বলো। সেজন্য তারাময়ী রাতের মতো কার ব্যাপারে বলা হয়েছে? কুইক করে বলো তো দেখি বাবারা। দেখি বলো, তাড়াতাড়ি বলো। কোন গল্পে বলা হয়েছে, কার ব্যাপারে বলা হয়েছে? সে যেন তারাময়ী রাতের মতো। ওকে, রাশেদা বলছে অপরিচিতা গল্পে বলা হয়েছে। বাকিদের কি মতামত? বিলাসী নাকি? তাসফিয়া বলছে কল্যাণীর ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, তারপর কাইসার হামিদ বলছে অপরিচিতার ব্যাপারে বলা হয়েছে। আমি এটা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম কয়েকদিন আগে, পরশু স্টুডেন্টদেরকে। তৌসিফ বলছে এই 15-1 উত্তর কি হবে ভাই? অজানা উত্তর হবে। সাইমা বলছে অপরিচিতা। তাসকিন বলছে কল্যাণের ব্যাপারে বলা হয়েছে। যাই হোক, তোমরা সবাই খুবই চমৎকার উত্তর দিয়েছো, এবং এটা কল্যাণের ব্যাপারে অনুপম মূলত তার হৃদয়ের যে একটা অনুভূতি, সেই অনুভূতি প্রকাশ করেছে। আমি আজকে আর হচ্ছে আমরা এমসিকিউতে যাব না, আমি তোমাদের কয়েকটা কথা বলে একটু কান করে শুনে রাখো। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যবিত্ত ঘরের প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন হওয়া উচিত। পড়াশোনা মানুষকে অবশ্যই সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, কারণ পড়াশোনা এমন একটি সম্পদ, উচ্চশিক্ষা এমন একটি সম্পদ যেটা তোমার কাছ থেকে কেউ কখনোই ছিনিয়ে নিতে পারবে না।
তুমি হয়তো আজকে উচ্চশিক্ষার সুফলটা পাবে না, তুমি হয়তো দেখবে তোমার বন্ধুটি তোমার সেম বয়সে কোনো একটা বিদেশ কিংবা কোনো একটা জায়গায় গিয়ে অনেক টাকা ইনকাম করতেছে। তোমার হয়তো এটা হতাশ হয়ে যাওয়ার কথা, বাস্তবতা হচ্ছে তুমি যদি ধৈর্য ধরে নিজের যোগ্যতা দক্ষতাকে বাড়াতে পারো, তখন তোমাকে পুরো পৃথিবী তোমার যোগ্যতা এবং দক্ষতার আলোকে বিচার করবে। তোমাকে তারা সবসময় কাছে টেনে নিতে চাইবে, টাকা তোমার কাছে হুমড়ি খেয়ে পড়বে, সম্মান তোমার পায়ে লুটিয়ে পড়বে, তোমার পায়ে লুটিয়ে পড়বে সমস্ত রাজার রাজমুকুট। অতএব আমি তোমাদেরকে যে কথাটাই বলবো, যার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা, যার বিরুদ্ধে অসংখ্য দেখা যাচ্ছে এলিগেন্স আনা হয়েছে, লিগ্যাল কিংবা ইলিগ্যাল, সব কিছু ডিঙিয়ে তিনি আজকে এই দেশের পরিচালক হয়ে গিয়েছেন। অতএব তোমরা যারা আছো চেষ্টা করবা, হৃদয়ের মধ্যে যাদের এখনো দোলাচল রয়েছে, হৃদয়ের মধ্যে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে, আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে কিনা, আমি তোমাদেরকে বলতে চাই আর সময় ব্যয় নয় করে প্রত্যেকেই খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলো, যেটাই হোক না কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একবার ট্রাই করা যাক। এই ক্ষেত্রে পড়ালেখাকে কেন তুমি বেছে নেবা? এর কারণ হলো, পড়ালেখাতে আমি পড়াচ্ছি প্রায় গত 13 বছর ধরে বাংলা, এবং আমরা সাধারণত বাংলা যখন আমাদের পেইড বেসগুলোতে ক্লাস নিই, চেষ্টা করি যতটুকু প্রয়োজন, যতটুকু পড়লে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে ততটুকু পড়াতে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর স্টুডেন্ট ভালো রেজাল্ট করতেছে, এবং এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আমার জায়গাতে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। পয়েন্ট নাম্বার 2, এখানে অন্যান্য স্যার যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা প্রত্যেকের জায়গা থেকে একেবারে নিঃস্বার্থভাবে নিজের সর্বস্বটুকু বিলিয়ে দিবে তোমার স্বপ্নের জায়গায় তোমাকে পৌঁছিয়ে দিতে। অতএব আমাদের এই যে আকাঙ্ক্ষা, আমাদের রাত জেগে পরিশ্রম, আমাদের ডেডিকেশন সব কিছু মিলে, আর তোমার জায়গা থেকে তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এগুলো যখন মিলবন্ধন হবে, একতাবদ্ধ হবে, আমরা বিশ্বাস করি মহান রব কখনোই বিমুখ হবেন না। মহান রব আমাদের প্রতি দয়াশীল হবেন এবং আমাদের প্রত্যেকের স্বপ্নকে, প্রত্যেকের লক্ষ্যকে তিনি জয় করিয়ে দিবেন, এবং আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে, আমাদের যে বিভিন্ন ধরনের চমৎকার পরিকল্পনার মধ্য দিয়ে তুমি স্বপ্নের জায়গায় তুমি পৌঁছাতে পারবা। সেজন্য পড়ালেখা তোমার জন্য শ্রেষ্ঠ একটি সোপান হিসেবে, শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম হিসেবে অবশ্যই তোমার পাশে থাকবে, কাজ করবে। অতএব তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে অ্যাড হও নাই, কোর্সটিতে ভর্তি হও নাই, দ্রুত এনরোল করে ফেলো। মেবি আমাদের টপ 100 জনের জন্য একটা ছাড় রয়েছে, অতএব দ্রুত এনরোল করে ফেলো। কোনো স্কিমের সুযোগ রয়েছে কি না? অনলাইনে কোনো স্কিম হওয়ার সুযোগ কেন থাকবে? আমাদের হচ্ছে পড়ালেখা আমরা এর আগে চালু করেছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ থাকবে। আমাদের সাথে শাকিল স্যার যুক্ত হয়েছে। অতএব এভরিবডি, তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হও নাই, আমাদের পড়ালেখার বেচে যুক্ত হয়ে যাও দ্রুত। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে তোমাদের সাথে আরও একটি ফ্রি ক্লাস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং দোয়াই রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাবিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কোন মাসে? মেবি জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির শুরুতে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা রাখছি, বাকিটা বলতে পারছি না, দেখা যাক, সময় বলে দিবে। তবে তোমাদের কাজ হচ্ছে প্রস্তুতি নেওয়া। ওকে, আমাদের কথা খুবই সংক্ষিপ্ত, আমরা আহামরি কথাবার্তা বলি না, আমরা অল্প কথাই বলে দিয়েছি। কেন তোমার জন্য পড়ালেখা ভালো? কারণ আমাদের ডেডিকেশন আছে, আমরা অবান্তর এবং অভিজ্ঞতা আছে। অবান্তর বাজে গলাবাজি সুদূর করে লাভ নেই ভাই। ওকে, সব কিছু লড়ার ফড়ার করে লাভ নাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের জায়গা থেকে স্ট্রিক্ট থাকতে হবে। তোমরা পরিশ্রম করবা, আর তোমাদের পরিশ্রম, আমাদের স্ট্রিক্টনেস, সুন্দর পরিকল্পনা, সুসংহত কর্ম পরিকল্পনা তোমাদেরকে স্বপ্নের বন্ধন পৌঁছে দেবে। ওকে, আসসালামু আলাইকুম।